বাংলাদেশের রাজনীতিতে খুব কম সময়ই এমন ঘটনা ঘটে যখন একজন সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে তিনটি নিরাপত্তা একসঙ্গে দুলতে শুরু করে। এক, আইনি নিরাপত্তা; দুই, কূটনৈতিক নিরাপত্তা; আর তিন, বিদেশে অবস্থানজনিত নিরাপত্তা। আজ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই তিনটেই স্তম্ভ কেঁপে উঠছে। ব্যাংকের লকার থেকে বেরিয়ে এসেছে সোনা, আদালতে শুরু হয়েছে দুর্নীতির মামলার আনুষ্ঠানিক বিচার, যা ইতিমধ্যেই ২১ বছরের সাজা ঘোষণা হয়ে গিয়েছে, আর দিল্লির টেবিলে পৌঁছে গিয়েছে বাংলাদেশের প্রত্যাবর্তনের চিঠি। এই তিনটি ঘটনা সাধারণত কোনো নেতার রাজনৈতিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ শেখ হাসিনার ক্ষেত্রে এমনটাই ঘটতে চলেছে। ফলে প্রশ্ন শুধু বিচার নয়, প্রশ্নটা এখন শেখ হাসিনার ভবিষ্যৎ নিরাপত্তা আদৌ কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটিও। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আর প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস ঘোষ। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি আর আমি যখন দুপুর 12টা বেজে 10 মিনিট ঠিক তখনই বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে যে ইতিমধ্যেই প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে পুতুল, এই তিনজনে কিন্তু কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এবং শেখ হাসিনা 21 বছরের এবং তার কন্যা পুত্র দুজনকে কিন্তু 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সব মিলিয়ে তুমি কি দেখছো শেখ হাসিনার আইনি ভবিষ্যৎ এবং বাংলাদেশে ফেরার এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার লড়াই কিন্তু ক্রমশ অনেক কঠিন হয়ে পড়ছে। তুমি কিভাবে দেখছো? দেখো, 2024-এর 5ই আগস্টের পর এখনো পর্যন্ত যা যা বাংলাদেশের মাটিতে ঘটেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আজ আবার নতুন করে 21 বছরের কারাদণ্ড, এগুলো প্রক্রিয়াগত ব্যাপার। মৃত্যুদণ্ড নিয়ে আমি বলবো যে মৃত্যুদণ্ডটা আমরা মানি না। আমরা আন্তর্জাতিক জাতিসংঘও বলেছে মৃত্যুদণ্ডটা শেষ কথা হতে পারে না। ওনার মৃত্যুদণ্ড নয়, যে কোনো মৃত্যুদণ্ডের মনে হয়েছে অমানবিক এবং আরেকটি অমানবিক ঘটনা বলে মনে করি। সেটা শেখ মনে করি কোনো মৃত্যুই কেউ কারো কাম্য হওয়া উচিত নয়। কিন্তু আমার মনে হয় ওনার রাজনৈতিক জীবন বিসর্জিত হয়ে গেছে। আদৌ বাংলাদেশের মাটিতে এসে আর আওয়ামী লীগের নেত্রী হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার, আমার মনে হয় এটা এখন স্বপ্নের জায়গায়। বাস্তবতায় কতটা হবে সে তো সময় বলবে। কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে এটা স্বপ্নাতীত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং ওনার রাজনৈতিক জীবন একেবারেই বিসর্জিত। কি করে বলছো তুমি পরমাশিস? কারণ একই রকম ভাবে মামলায় জর্জরিত ছিলেন এই বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক শক্তি বিএনপির শীর্ষ নেতৃত্ব। বছরের পর বছর জেলে ছিলেন। এখনো দলটির শীর্ষ নেতা তারেক রহমান, তিনিও কিন্তু বিদেশে অবস্থান করছেন। মামলা হামলা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে অনেক ধরনের রাজনৈতিক, বলা হচ্ছে কোট আনকোট রাজনৈতিক প্রতিহিংসামূলক যে চক্রান্ত, ষড়যন্ত্র, সেটি বাংলাদেশের মাটিতেই বাস্তবায়িত হয়েছিল। কিন্তু তারা কিন্তু আবার সদর্পে ফিরেছেন বাংলাদেশের মাটিতে। দেখো, আওয়ামী লীগ ভবিষ্যতে ফিরবে কিনা বাংলাদেশের মাটিতে সেটা অন্য কথা। তুমি যদি বায়োলজিক্যালি চিন্তা করো, ওনার তো বয়স হয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, খুব শিগগিরই কি উনি বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবেন? আমার তো জানা নেই। আমার যতটুকু অভিজ্ঞতা, যতটুকু তথ্য আমার কাছে আছে, তথ্য অনুসন্ধান করে, বিভিন্ন জার্নাল পড়ে, বাংলাদেশের মিডিয়া দেখে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা বলছে, যা আমাদের এই বিষয়ে জ্ঞানগম্যি হয়েছে, এই মুহূর্তে ওনার বাংলাদেশের মাটিতে ফিরে গিয়ে আবার পুনরায় সেই রাজনীতিতে সক্রিয় হওয়া, দলকে উজ্জীবিত করা, আমার মনে হয় এটা, আবারও বলছি, এটা স্বপ্নাতীত এবং এটা মনে হয় ওনার পক্ষে সম্ভব কিনা সেটা তো সময় বলবে। কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে সম্ভব না। সেই সুযোগই কি এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার নিচ্ছেন, কিংবা সেই সুযোগই কি এই মুহূর্তে বাংলাদেশে তার রাজনৈতিক প্রতিপক্ষ তারা নিচ্ছেন? এটা বাংলাদেশের রাজনীতির কালচার। যে প্রশাসক বিরোধী শক্তিরা কথা বলতে পারবে না, তারপরে বাংলাদেশের মানুষের অধিকার তো লঙ্ঘিত হয়েছে। আমি ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করব না। যা বাংলাদেশের পরিস্থিতি, ওনারা তোমাকে পাঠিয়ে দেয়নি, অন্তর্বর্তী সরকার তো পরে গঠন হয়েছে। আমি একটা ভুল করেছি, আমার কার্যকারিতার ফল তো আমাকে ভোগ করতে হবে। সেই ভোগের ফল ওনারা ক্ষমতায় থাকাকালীন বিএনপির কি অবস্থা ছিল, আমি যেমনটা দেখিয়েছি, আমি সেমনটা ফেরত পাবো না। একদমই। যাক, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, প্রথম আলো ডিজিটাল থেকে আমাদের একটি তথ্য আমরা আপনাদেরকে দেব, যে সবশেষ যে তথ্যটি আমরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এই তিনজন
তিনজনের যে কারাদণ্ডের বিষয়ে খবর প্রকাশিত হয়েছে, সেই খবরের একটু ব্রিফ আপনাদেরকে তুলে ধরছি। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজীব প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড। পৃথক 3 মামলায় শেখ হাসিনার 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড হয়েছে। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড হয়েছে, এছাড়া 1 লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলায় 13 নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ অর্থাৎ আজকে ধার্য করেছিলেন, সে অনুযায়ী আজকে রায়ও দেয়া হলো। পৃথক 3 মামলায় আসামি সংখ্যা 47, তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা 23। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও অপর 20 আসামি হলেন সাবেক ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদার, রাজুক সহ আরো অন্যান্য বাকিদের তালিকা বা বাকিদের নাম এখানে দেওয়া হয়েছে। দেখো, এই একদিকে যখন এই বিচার প্রক্রিয়া চলছে, তুমি জানো যে গতকাল অর্থাৎ বুধবার বিকেলে আমাদের দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের যে চিঠি ঢাকার পক্ষ থেকে দিল্লি দূতাবাসে দেওয়া হয়েছিল, সেটি প্রাপ্তি স্বীকার করে আমাদের রণধীর জয়সওয়াল উনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে বিষয়টি তারা গভীরভাবে পর্যালোচনা করছেন। তার এই বডি ল্যাঙ্গুয়েজ, তার যে এই বক্তব্য, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বাকি দিনগুলোর তুলনায় গতকালের যে তার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা, সেখানে এই চিঠিকে তারা গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং গুরুত্বের সঙ্গে দেখছেন। যেহেতু বিষয়টি আইনি বিষয়, আইনি বিষয়টি পর্যালোচনা করারও কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাকি যে সময়গুলো এই বিষয়ে রণধীর জয়সওয়াল যেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, গতকালকের উত্তর অর্থাৎ বুধবার 26শে নভেম্বর সন্ধ্যার আগে যে আমাদের কাছে যে ভিডিও আমরা দেখেছি, তাতে খানিকটা হলো বিষয়টিকে গুরুত্বের চোখে দিল্লি দেখছে। এটি আমারই একেবারে ব্যক্তিগত মতামত। তুমি কিভাবে দেখছো বিষয়? দেখো, বিষয়টা তো গুরুত্ব দিয়ে অবশ্যই দেখার বিষয়। একটা প্রতিবেশী রাষ্ট্রের তরফ থেকে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সেদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সে ব্যাপারে তাকে প্রত্যাবর্তনের চিঠি দিয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক, বিদেশ নীতি, কূটনীতি সবকিছু পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে গেলে সেই চিঠির গুরুত্ব তো অবশ্যই সেটা থাকা উচিত, এবং সেটা যে আইনি দিকে বিষয়টি খতিয়ে দেখার বা পর্যালোচনার বিষয়, সেটা সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওটা বলার দায়িত্বের মধ্যে পড়ে, সে কারণেই উনি জানিয়েছেন। এবং এটাও দুদেশের সম্পর্ককে একটা আবার একটা সুন্দর জায়গায় নেবে, যে আমি একটা চিঠি পাঠালাম, তুমি তার প্রতি উত্তর দিলে না, কোনো মন্তব্য করলে না, সেটা কোন জায়গায় অবস্থানগত জায়গাটা কি আছে, ভারত কিভাবে দেখছে, সেটা তো একেবারে সঠিক সিদ্ধান্ত, সঠিকভাবে তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। এবং শুধু তাই নয়, তুমি আগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেদিনকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ঘোষণা হয়েছিল, আর সেদিন কি বা তার পরদিনই বোধহয় বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের শান্তি, সম্প্রীতি, গণতান্ত্রিক ইয়েতে যে ভারত সবসময় পাশে আছে, সেটা আগেও যেমন বলেছে, কালকেও তেমনটাই বলেছে। তো যেটা গুরুত্ব দেওয়ার বিষয়, সেটা তো গুরুত্ব দিতেই হবে। ফেরত পাক বা না পাক, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের প্রধান একটা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিটা তো গুরুত্ব দিয়ে পর্যালোচনা, একটা মন্তব্য করা, প্রতিক্রিয়া দেওয়া তো দায়িত্বের মধ্যে পড়ে। এটাই তো সম্পর্কের বিস্তারের একটা অন্যতম প্রথম পাঠ বা অধ্যায়। তবে এটা কিন্তু অনেকটা ইতিবাচক দিক বলে মনে হয়, কারণ দিল্লির পক্ষ থেকে যখনই যে কোনো বিষয়ে প্রশ্ন তোলা হোক, বা বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো ধরনের চিঠি কিংবা বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো ধরনের প্রতিক্রিয়া, সেখানকার বিদেশ দপ্তর প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা দেখেছি যে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া বা পাল্টা প্রতিক্রিয়া কিংবা বিবৃতি কিংবা তার আনুষ্ঠানিক উত্তর সেটি এসেছে, এবং এক্ষেত্রে ব্যত্যয় হলো না। চিঠি পাওয়ার সম্ভবত 48 ঘন্টার মধ্যেই দিল্লি থেকে এই ধরনের একটি আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া আমরা পেলাম। তো আমি এবার ফিরবো পরমাশিস। তুমি জানো গতকালকে বিষয়টি তুমুলভাবে চর্চিত হয়েছে, ভারতীয় গণমাধ্যমও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে। আমাদের জাতীয় সর্বভারতীয় জাতীয় টেলিভিশন চ্যানেলগুলো এবং সর্বভারতীয় জাতীয় ইংরেজি, উর্দু, হিন্দি বিভিন্ন ভাষায় কাগজে সে খবরটি বেরিয়েছে। আমাদের কলকাতার বাংলা কাগজ বা কলকাতার ইংরেজি কাগজগুলো তো বেরিয়েছে। সেটি হচ্ছে শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের, বাংলাদেশের অগ্রণী ব্যাংকের লকার থেকে প্রায় 832 ভরি তার যে ব্যবহৃত স্বর্ণালংকার বা উপহার সামগ্রী, সেগুলো উদ্ধারের পর কিন্তু একেবারে
রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছে বাংলাদেশের গণমাধ্যমে বা বাংলাদেশের রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, আমরা এই তথ্যের সত্যতা আমাদের কাছে নেই, কারণ এআই ব্যবহার করে অনেকে অনেক ধরনের ভাবে এখন অডিও বার্তা ছাড়ছেন। এটি একটি অডিও বার্তা বাইরে বেরিয়ে এসছে, শেখ হাসিনার অডিও বার্তা, যে তিনি দাবি করেছেন এটি তার প্রথম কথা হচ্ছে যে এটি কেন ভাঙা হলো, আর এটি তার স্বর্ণালঙ্কার, এবং এটি যেহেতু সরকারিভাবে দাবি করা হচ্ছে এবং সেটি কদিন আগে যে ঢাকায় অগ্নিকাণ্ডে একটি বস্তিতে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে তুলে দেওয়ার জন্য। এরকম পরস্পর বিরোধী অনেকগুলো ভিডিও, অনেকগুলো স্টেটমেন্ট আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার কোনোটারই সত্যতা আমরা প্রথম কলকাতা থেকে স্বীকার করিনি। তবে এই আলোচনার গভীরে ঢুকবো, আমরা বিশ্লেষণে ঢুকবো, তার আগে আমাদের এই সংক্রান্ত আমাদের ডেস্ক থেকে তৈরি করা একটি বা দুটি প্রতিবেদন আমরা দেখে আসবো যে আসলে কিভাবে উদ্ধার করা হয়, বা এ নিয়ে শেখ হাসিনার যে ভার্চুয়াল মিডিয়াতে বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছড়িয়ে পড়া বক্তব্য, সরকারের বক্তব্য কি, বা বাংলাদেশের গণমাধ্যম কিভাবে খবরটি তুলে এনেছে, এই খবর সংক্রান্ত আমরা এই প্রতিবেদনগুলো দেখে তারপর আবার আলোচনায় ফিরছি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার কি হবে? শেখ হাসিনার 2 লকারে 832 ভরি সোনা উদ্ধার। বাজেয়াপ্ত করার পর প্রথমবার খুলে দেখেছেন বাংলাদেশের কর্তৃপক্ষ। এরপর কি পদক্ষেপ নেওয়া হবে? ভারত কি শেখ হাসিনাকে আদৌ ফেরাবে? সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয় ঢাকার অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। হাসিনার 2টি ব্যাংক লকার থেকে 832 ভরি সোনা উদ্ধার, দাবি বাংলাদেশের তদন্তকারীদের। বাজেয়াপ্ত প্লটও। শেখ হাসিনার বাজেয়াপ্ত 2 লকারে 832 ভরি সোনা। আয়কর রিটার্ন খতিয়ে দেখেই পদক্ষেপ। ভারত বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে এমনই হেডলাইন্স চোখে পড়েছে। গণহত্যা মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে। একই সঙ্গে তার যাবতীয় সম্পত্তি ক্রোক করে তা দিয়ে নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয়ে গিয়েছে সেই কাজও। মঙ্গলবার হাসিনার 2টি লকার খোলা হয়েছে, সেখান থেকে 832 ভরি সোনার গয়না পাওয়া গিয়েছে বলেই দাবি। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাজধানী ঢাকার দিলকুশা এলাকায় অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি গত সেপ্টেম্বরে বাজেয়াপ্ত করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে গতকাল একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। দেখা যায় ভেতরে রয়েছে ভরি ভরি সোনার গয়না। সূত্রের খবর, ওজন করে দেখা গিয়েছে 2টি লকারে মোট সোনার গয়না রয়েছে 832 ভরি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ওই 2টি লকার আগেই বাজেয়াপ্ত করেছেন সে দেশের কর্তৃপক্ষ। আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলি খোলা হয়। তা থেকে ভরি ভরি সোনা পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। লকার খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের আধিকারিকেরাও। পাশাপাশি বাংলাদেশের দুর্নীতি দমন শাখা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন সেখানে। জানা যাচ্ছে, কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের তথ্য যাচাইয়ের জন্যই এই লকার দুটি খোলা হয়েছে। সূত্রের দাবি, লকার খুলে যে পরিমাণ সোনার গয়না পাওয়া গিয়েছে তার সঙ্গে হাসিনার আয়কর রিটার্নের তথ্য মিলিয়ে দেখা হবে। এই 2টি লকার ছাড়াও হাসিনার নামে আরো 2টি লকার বাজেয়াপ্ত করেছেন বাংলাদেশি কর্তৃপক্ষ। সেটি রয়েছে বাংলাদেশের পূবালী ব্যাংকে। গত সেপ্টেম্বরে অগ্রণী ব্যাংকে 2টি লকার বাজেয়াপ্ত করার আগেই পূবালী ব্যাংকের ওই লকারটি বাজেয়াপ্ত করেন বাংলাদেশি কর্তৃপক্ষ। এছাড়া হাসিনার নামে থাকা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে সে দেশের কর্তৃপক্ষ। তার ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তারপরে হাসিনাকে ফেরত চেয়ে ফের ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন, হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এখনো ধোঁয়াশাই রয়ে গিয়েছে। সব মিলিয়ে হাসিনার পরিণতি নিয়ে একাধিক ভাবনা, প্রশ্ন থেকেই যাচ্ছে। পরমাশিস, তুমি দেখলে যে বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলো সূত্র দিয়ে আমাদের প্রথম কলকাতার যে ক্রিয়েটিভ টিম তারা ইতিমধ্যে আমাদের খবর করেছে, এবং শুধু তাই নয়, আমাদের সর্বভারতীয় চ্যানেলগুলোতেও কিন্তু এই শেখ হাসিনার এত বিপুল সংখ্যক স্বর্ণালঙ্কার সবচেয়ে বড় আলোচনার বিষয়টি কিন্তু পরমাশিস একটি জায়গাতেই দাঁড়িয়েছে। সে সবশেষ, তুমি তো জানো যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে যে প্রার্থীদের নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিতে হয়, বন্ডে সে
তার কত সহায় সম্পদ রয়েছে, হাতে কত নগদ রয়েছে, তার সমস্ত কিছু ইন ডিটেইলে, তার অর্জিত বা তার প্রাপ্ত বা কোথাও তিনি উপহার পেয়েছেন, ইন ডিটেলস এর সমস্ত কিছু দিতে হয়। কিন্তু সবশেষ বাংলাদেশের গণমাধ্যম সূত্রে আমরা যে তথ্য পাচ্ছি সেটি 2024-এর যেটি ডামি নির্বাচন বলে সব জায়গা থেকে দাবি করা হয়, সেই ডামি নির্বাচনে দেয়া শেখ হাসিনার হলফনামায় যে তথ্য, সেখানে উনি দাবি করেছেন যে তার কাছে সব মিলিয়ে মাত্র 13 লক্ষ টাকার স্বর্ণালংকার রয়েছে। কিন্তু যে পরিমাণ স্বর্ণালংকার অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে, তোষাখানা থেকে উদ্ধার করা হয়েছে, সেটির বাজার মূল্য প্রায় 22 ক্যারেটের হিসেব ধরলে সেটির বাজার মূল্য কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 17 কোটি টাকার মতো। আর স্বর্ণালংকারের পরিমাণও কিন্তু প্রায় অনেক, 832 ভরি, স্থানীয় ভাষায় আমরা যেটা সনাতনী ভাবে বলি, সেখানেও কিন্তু তার যে হলফনামা দেয়া তথ্যের সঙ্গে কিন্তু অমিল রয়েছে। তুমি একদম স্পেসিফিক্যালি এই তথ্যের অমিল নিয়ে যদি আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও, যে একজন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন, উনি বঙ্গবন্ধু কন্যা, উনি কেন এই তথ্যের হলফনামাতে এই তথ্যের গন্ডগোল করলেন? দেখো, প্রথমে আমি তোমাকে বলি, আমি একটু মনে করাতে চাইবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোধহয় বাড়ি বা কোনো দপ্তরি বা বিয়ারা টাইপের যে চাকরি করে, তার কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গেছিল, যদি ভুল না বলি। 300 কোটি টাকার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এইটার তথ্যের যে অমিল, সেটা সঠিক না ভুল সেটা বাংলাদেশের প্রশাসন ভালো জানবে। কিন্তু আমি শুধু একটাই উদাহরণ দিলাম, ওনার বাড়ি কিংবা অফিসের কোনো দপ্তরি বা বিয়ারার কাজ করে, তার যদি 300 কোটি টাকা থাকে, তাহলে ওনার 17 কোটি টাকার স্বর্ণালংকার থাকা কি খুব অস্বাভাবিক? আর এই তথ্যের অমিলের কথা বলছো, তাহলে বিক্ষোভটা হলো কেন 15 বছর পরে? ওনাকে চলে আসতে হলো কেন? উত্তরগুলো বাংলাদেশের মানুষের কাছে আমাদের চাইতে বাংলাদেশের মানুষই ভালো বলতে পারবে। এর সঠিক তথ্য এআই দিয়ে হয়েছে না কি দিয়ে হয়েছে, ঘোড়া দিয়ে হয়েছে না ব্যাংক দিয়ে হয়েছে, এগুলো এত ভাববার বিষয় না। 832টা 8032 হলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু সেটা সত্যি না মিথ্যা, সেটা বাংলাদেশের প্রশাসন বলবে। আর সঠিক তথ্য, ভুল তথ্য কি হয়েছে বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষই ভালো জানে, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভালো জানেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জানেন, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো জানে। দেখো, আমাদের এখানে বিশ্লেষণটা পরিষ্কার। লকার থেকে প্রায় 10 কেজি সোনা উদ্ধার হওয়ার খবর কিন্তু কোনো সাধারণ একটি দুর্নীতির গল্প নয় পরমাশিস। এটা সেই ধরনের একটি খবর যা এক দেশের রাজনৈতিক সংস্কৃতি উল্টো করে দেয়। কারণ এই সোনার পেছনে রয়েছে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া গিফট, উচ্চ মূল্যের জুয়েলারি, তোষাখানা আইন ভাঙার অভিযোগ এবং ক্ষমতার সময়কালের বিশেষ সুবিধা ব্যবহার। এটা কি দুর্নীতি নয়? অবশ্যই। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, এটা দেখিয়েছে একজন রাষ্ট্রপ্রধানের মানসিক প্রকৃতি। রাষ্ট্রের সম্পত্তি ব্যক্তিগত লকারে, এটা দুর্নীতি নয়, এটা ক্ষমতার ব্যক্তিগতকরণ। এমন সংকেত যখন বেরোয়, তখন আদালত এই ধরনের মামলাকে শুধু মামলা হিসেবেই ভাববেন বলে মনে হয় না, ভাববেন রাষ্ট্রীয় অবস্থার ভাঙার বেআইনি পদক্ষেপ হিসেবেও। কি বলবে? একদমই তাই। আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি কোনো একটা গিফট পেলাম, সেটা আমার ব্যক্তিগত লকারে থাকবে কেন? তো স্বাভাবিক। এটা বাচ্চা ছেলের যার একটু বোধগম্য আছে, সে তো বিষয়টা, যখন আমি নির্বাচনে দাঁড়ানোর আগে হলফনামায় আমার ব্যক্তিগত কি আছে সেটা বলছি, আমারই ব্যক্তিগত লকারে যদি সরকারি সম্পত্তি কিছু থেকে থাকে আমার ব্যক্তিগত লকারে, সেটা ভুল না ঠিক? সেটা দেশের আইন আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, ক্ষমতাকে কুক্ষিগত করে, ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের ভাড়ার পূর্ণ করা আর রাষ্ট্রীয় ভাড়ারকে ফাঁকা করা, তার যা বিচার ব্যবস্থায় আইন আদালতে যা বলে, এবং যেটা যেহেতু রাজনীতির লোক, এটা তো রাজনীতির অঙ্গনে, দেশের অঙ্গনে, দেশের সাধারণ মানুষের মনে একটা কাঙ্ক্ষিত ক্ষোভ জন্মাবে, এবং সেই কাঙ্ক্ষিত ক্ষোভ জন্মানোর পরে কি হয় সেটা তো আমরা 2024-এর 5ই আগস্ট দেখলাম। একদমই। আমরা শুরুতেই ইন্ট্রোতে যেরকম প্রশ্ন তুলে শুরু করেছিলাম যে তার বিদেশে থাকার নিরাপত্তার যে স্তম্ভ, সেটিও কোথাও একটু হলেও কেঁপেছে, সে বিষয়ে আমরা একটি ছোট্ট ব্যাখ্যা করব। এবং অবশ্যই আমরা একদম শেষ অংশে গতকালকের এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধারের বিষয়টি ভারতীয়
ভারতীয় গণমাধ্যমে কিভাবে প্রকাশিত হয়েছে সেটাও আমরা খানিকটা পয়েন্ট আউট করব এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ করব। কিন্তু তার আগে আমি এই মুহূর্তে আপনাদের কাছে প্রতিদিনকার মতো অনুরোধ করছি, যেরকম ভাবে করি আজকেও একই রকম ভাবে অনুরোধ থাকবে। এই মুহূর্তে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো সঙ্গী বিশ্লেষক পরমাশিস খোসরায়। আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে বা পুরো আলোচনার সঙ্গে আপনারা ভিন্ন মত কিনা সেটা অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনুরোধ থাকবে নিজেদের মাঝে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটিতে নতুন এলে পেছনের 1 বছরের কিছু ভিডিও আপনারা দেখে যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবে। আর এভাবেই প্রথম কলকাতাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, কারণ প্রথম কলকাতা ভারত এবং বাংলাদেশের সুসম্পর্কে বিশ্বাসী এবং হারানো সম্পর্ককে আবার পুনরুদ্ধার করার প্রয়াসে এগিয়ে যাচ্ছে। তাহলে যে কথা বলছিলাম পরমাশিস, যে বিদেশে অবস্থান জনিত যে বিষয়টি নিরাপত্তার স্তম্ভের একটি বড় স্তম্ভ, সেটাও কোথাও কেঁপেছে। কেন বলবো, যে তুমি জানো যে এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। দিল্লির টেবিলে এখন এই মুহূর্তে আনুষ্ঠানিক চিঠি পৌঁছে গিয়েছে। ভারতে তার উপস্থিতি এবং রাজনৈতিক আশ্রয় হিসেবে দেখা হবে নাকি আইনি দায় হিসেবে এটি দিল্লির কাছে থাকবে সেটি এখনো কিন্তু নিশ্চিত নয়, কারণ এটা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। এই অনিশ্চয়তা যখন রয়েছে ঠিক তার মাঝেই এটি একটি বড় ভয় বলে মনে করা যেতেই পারে, কারণ বিদেশে থাকা মানেই কিন্তু পুরোপুরি নিরাপদ সেটিও সত্যি নয়। ভারত যদি তাকে সত্যিকার অর্থে রেখে দেয় তাহলে আন্তর্জাতিক মহলও প্রশ্ন তুলতে শুরু করবে বা করতে পারে। ভারত যদি ফেরত পাঠায় সেটাও হবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা। যদিও ফেরত পাঠানোর বিষয়টি এখনো ভারতের দিক থেকে একদম শক্তিশালীভাবে মনে করা হয় যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, কিন্তু ভারত কতদিনই বা শেখ হাসিনাকে নিরাপত্তা দেবে, আগলে রাখবে? কারণ আজকে না হলেও একটা সময় আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন উঠতেই পারে। আর যেভাবে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ঢালাও দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধের যে সাজা তার রায়ে আসতে শুরু করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তার বিরুদ্ধে যে আস্ফালন তৈরি হচ্ছে, তাতে কি এক সময় আন্তর্জাতিক মহলে সেই বার্তা পৌঁছবে না? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখবো। তুমি এইটাকে কিভাবে দেখছো পরমাশিস? দেখো, ভারত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত দেবে কি দেবে না সেটা আসমুদ্র হিমাচল বিশাল ব্যাপার, সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করা। কিন্তু যতক্ষণ উনি ভারতবর্ষের মাটিতে আছেন তার নিরাপত্তা নিয়ে ভারত সরকার কোথাও ছুঁচ গলার মতন ফাঁকফোকর রাখবেন। আর ভারত যখন শেখ হাসিনাকে যে দৃষ্টিভঙ্গি থেকে, যে দৃষ্টিকোণ থেকে, যে কূটনীতি থেকে, যে বিদেশ নীতি থেকে একজন দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে এদেশে তাকে রক্ষা করার জন্য রাখবে, সেটা ভারত নিশ্চয়ই খুব আন্তর্জাতিক যতই চাপ আসুক না কেন ভারতও বিষয়টি অত্যন্ত খতিয়ে দেখে তাকে রাখবে। এটা নিয়ে ভারত সরকার মনে হয় কোনো জায়গায় কোনো সিদ্ধান্তে, ভাবনা চিন্তায়, কার্যকারিতায়, নিজেদের কৌশলগত নিরীক্ষণে কোথাও এক চুল কিছু কম করবে না। অনেক ভাবনা চিন্তা করেই তারা সেই পদক্ষেপটা নেবে, এটা আমি আশা রাখি। কেননা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যেমন সম্পর্কও নষ্ট করবে না ভারত সরকার, শেখ হাসিনার সাথে যে ব্যক্তিগত সম্পর্ক কিংবা তার বাবার সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক, যে ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি, ঐতিহাসিক সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের, সেই সম্পর্কের যে উচ্চতা, যে কি বলবো মহিমান্বিত সম্পর্ক, সেই সম্পর্ককে ভারত কখনোই নষ্ট হতে দেবে না। কিন্তু সেই আদর্শ কোনো একটা জায়গায় গিয়ে লঙ্ঘিত হয়েছে, সে দেশের মাটিতে বিপন্ন হয়েছে, বিপণন হয়েছে, বিক্রি হয়েছে, স্বজন পোষণ হয়েছে, দুর্নীতি হয়েছে, গণতন্ত্র রক্ষা হয়নি, মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। সেই জন্য তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা আজকে কথায় বিসর্জিত। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারত অতীতেও যেমন ছিল, আজও ভবিষ্যতেও একই কথা বলবে। ভারত এবং বাংলাদেশের ব্যক্তি সম্পর্কের চাইতো সে তো বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের সঙ্গেই কিন্তু ভারত সরকার সুন্দর সম্পর্ক রাখছে, আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে নয়, এটা বুঝতে হবে। একদমই। আমরা এবার একেবারে শেষ প্যারাতে ঢুকে গেছি। আমরা শেষ প্যারা দুটো ভাগে ভাগ করব। একটি হচ্ছে ভারতীয় গণমাধ্যমে গতকালকে যে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভল্ট থেকে, সেটি, এবং অবশ্যই শেষ করব আমরা অবশ্যই এই প্যারাটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যে এরপর একের পর এক মামলার সাজা শোনার পর শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে সে বিষয়ে আমাদের ছোট্ট একটা বিশ্লেষণ আমরা শেষ দিকে তুলে ধরবো। দেখুন, ভারতীয় গণমাধ্যম বরাবরই, বিশেষ করে 2024-এর 5 আগস্টের পর বা কিছুদিন আগে থেকেই
জুলাই থেকে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন সর্বভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু বাংলাদেশের এই বিষয়টি নিয়ে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে শুরু করে। এবং এটা অবশ্যই আমি ভারতীয় মিডিয়ার গণমাধ্যমের একজন প্রতিনিধি হিসেবে বলবো যে 2024-এর 5 আগস্টের পর অনেক ক্ষেত্রেই সব গণমাধ্যম নয়, দায়িত্বশীল গণমাধ্যম তো নয়, কিছু কিছু গণমাধ্যম অতিমাত্রায় প্রতিক্রিয়াশীলতা দেখাতে গিয়ে তথ্যের অপপ্রলাপ আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, ভারতীয় গণমাধ্যম এখনো পর্যন্ত দাঁড়িয়ে প্রকৃত বাংলাদেশের চিত্রকে তুলে ধরার চেষ্টা করে এবং এক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের সংখ্যা কিন্তু যেগুলো দায়িত্বশীল কম বলে মনে হয় তার থেকে অনেক বেশি। এবং সে কারণেই কিন্তু যখন 2024-এর 5 আগস্টের পর যখন যেরকম ভাবে বাংলাদেশের ঘটনা ঘটেছে, আমরা সর্বভারতীয় বেশ কয়েকটি মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে একেবারে নিখুঁত তথ্য আমরা প্রচারিত হতে দেখেছি। নিঃসন্দেহে এদের মধ্যে নাম করেই বলা যায় টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে বা হিন্দুস্তান টাইমস এবং আরো বেশ কিছু গণমাধ্যম যেগুলো সত্যিকার অর্থেই সবসময় রিয়েল টাইম এবং সেই ট্রুথ স্টোরি আমরা দেখেছি। গতকালের এই খবরও কিন্তু আজকে যেভাবে গতকালের ডিজিটালে এসছে আজকেও কিন্তু প্রিন্ট ভার্সনে অনেক ক্ষেত্রে দেখেছি। তা কি এলো সেগুলো যদি আমরা 3টে হেডলাইনে ভাগ করে দিই। এক, সাবেক প্রধানমন্ত্রী এবং তার লকার থেকে প্রায় 10 কেজি সোনা, এটা নজিরবিহীন। 2, এর কিন্তু শিরোনামগুলো উঠে আসছে, আমরা শিরোনামগুলোকে ভাগ করছি। দুর্নীতি ও মানবাধিকার বিরোধী অপরাধ, দুটো সমান্তরাল মামলায় তিনি ঘিরে রয়েছেন, অর্থাৎ তিনি মানে শেখ হাসিনা। 3, ভারত চিঠি পেয়েছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দিল্লির জন্য কৌশলগত চাপের বিষয়ও কোনো মিডিয়া এটি কিন্তু ইঙ্গিত করেছে। ভারতীয় মিডিয়ার সামগ্রিক টোনটা কি ছিল? এটা একদম পরিষ্কার যে টোনটা ছিল এরকম, এই সোনার কেলেঙ্কারি শুধু দুর্নীতি নয় বরং এটা পতনমুখ এক নেত্রীর চিত্র, এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত পাওয়া গিয়েছে। কেউ হয়তো সরাসরি এই লাইনে একদম খবর করেনি, কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের দায়িত্ব নিয়ে আমরা এই বিশ্লেষণটি আপনাদের সামনে তুলে ধরব। শেষ করব শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা বলে। এখানে আমার মনে হয় 3টি পয়েন্টকে আমরা ভাগ করে নিতে পারি। একটি কূটনৈতিক আলোচনা, ভারত তাকে সুরক্ষা দেয় কি দেয় না সেটা নিয়ে। এই পথটা কিন্তু সম্ভব হলেও খুব কঠিনও, কারণ এর মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিল্লি পেয়েছে, মামলার রায় সেটিও গুরুতর, আন্তর্জাতিক নজরদারি সেটিও এখন অনেকাংশে বেড়েছে। ভারত এই সিদ্ধান্ত নিলে তাকে বড় রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে দিতে হবে। 2, বাড়তি আন্তর্জাতিক প্রক্রিয়া, এর মধ্যে অবশ্যই ইন্টারপোলের রেড কর্নার নোটিশও রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার তারা ইন্টারপোলে চিঠিচাপাটি পাঠাতে শুরু করেছে এবং এটা শেখ হাসিনার আন্তর্জাতিক যাতায়াত, আর্থিক লেনদেন এবং তার অবস্থানকে আরো সংকটপূর্ণ করতে পারে। একজন সাবেক প্রধানমন্ত্রী এটি বহন করতে পারবেন কিনা সেটি কিন্তু সন্দেহের বিষয়। 3, সবচেয়ে কঠিন পথ কোনটি? দিল্লি তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত যদি নেয়, আমি আবার বলছি যদি নেয়, এটা যদি ঘটে তাহলে শেখ হাসিনার ব্যক্তিগত, রাজনৈতিক, আন্তর্জাতিক এই 3টি নিরাপত্তাই শেষ হয়ে যাবে। বাংলাদেশে তিনি বিচার এড়াতে পারবেন, আওয়ামী লীগের বর্তমান অবস্থাও তাকে ঢাল করতে পারবে না এবং অবশ্যই আন্তর্জাতিক মহলেও তার অবস্থান এক ঘরে হয়ে যাবে। এই পথটাই সবচেয়ে বেশি আলোচিত। তাহলে প্রিয় দর্শক, শেষ করব, শেখ হাসিনার ভবিষ্যৎ এখন 3টি শব্দে আটকে রয়েছে। 1, আইন, 2, ভারত এবং অবশ্যই এই মুহূর্তে লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার। লকারের রহস্য তার নৈতিকতা দেখিয়েছে, আদালতের বিচার তার রাজনৈতিক অবস্থান ভেঙে দিয়েছে, আর দিল্লির চিঠি তার বিদেশে থাকা পর্যন্ত অনিশ্চিত করে দিতে পারে। আজ প্রশ্ন একটাই, একজন সাবেক প্রধানমন্ত্রী যখন নিজের লকার, নিজের আইন আর নিজের মিত্র দেশ এই 3টির ওপরেই ভরসা হারান, তখন তার ভবিষ্যৎ কি আর সত্যি তার নিজের হাতে থাকে? সেটাই এখন শেখ হাসিনার সামনে বড় এক বাস্তবতা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।